ধন্যবাদ সবাইকে। তৃতীয় বর্ষের পরিসংখ্যানের আস্থা সীমার যে অঙ্কগুলো আমরা দেখাচ্ছিলাম তোমাদেরকে, তার এক নতুন অঙ্ক নিয়ে আবার হাজির হয়েছি। এর আগে আস্থা সীমা নিয়ে দুটো ভিডিও তোমাদের সামনে আছে। সেখানে দেখবে আমি বলেছিলাম যে আস্থা সীমা মানেই হচ্ছে দুই লেজ। একটা কথা কেন? কারণ আস্থা সীমা মানেই হচ্ছে যে কোনো একটা মান খুঁজতেছে, সেই মানটা কি, সাপোজ তোমাদের একটা পরিসংখ্যান আস্থা সীমা একটা, তো প্রথম ক্লাস আমাদের ভালো ক্লিয়ার হয় না সবসময় আস্থা সীমাটা কি। তো তুমি যাচ্ছ যে স্যার আমাকে একটা কমন একটা অঙ্ক বলেন, সেই অঙ্কটা পরীক্ষার হলে আসবে। তা আমি বলছি তোমার বইয়ের এই মাথার থেকে প্রথম পৃষ্ঠার থেকে শেষ পৃষ্ঠার ভিতরে আছে, এটা তো তোমার নিশ্চিত পছন্দ হবে না। তাহলে এই হচ্ছে প্রথম পৃষ্ঠার থেকে এই হচ্ছে শেষ পৃষ্ঠা, অবশ্যই তার ভিতরে সেই অঙ্কটা আছে, এটা কি তোমার পছন্দ হবে না? তাহলে আস্থা সীমাটা কি তোমাকে আমি বলতেছি, যে অঙ্কটা পরীক্ষা হলে আসবে সেটা আমি তোমাকে একটু সাজেশন দিয়ে দিচ্ছি, কম করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এই ছোট যে করে দিচ্ছি, সাপোজ তোমাকে 20টা অঙ্ক দিয়ে দিছি, যে এই 20টা তুমি যদি পড়ো তাহলে তুমি যে অঙ্কটা খুঁজতেছো পরীক্ষা হলে সেটা আসবে। তাহলে সেই 20টা অঙ্ক এর নামই হলো আস্থা সীমা, যার ভিতরে কোনটা আছে, যে জিনিসটা তুমি চাচ্ছ। তাহলে এই যে এই মান থেকে এই মান, এইটুকুর নাম হচ্ছে প্লিজ সেই আস্থা সীমা, কনফিডেন্স ইন্টারভাল। কত পার্সেন্টে আমরা লিখতেছি? 95%। তার মানে আস্থা সীমা যদি আমরা বোঝার চেষ্টা করি, যে জিনিসটা আমরা খুঁজতে চাচ্ছি সেটা এর ভিতরে পাবো, এর সম্ভাবনা আসছে কত পার্সেন্ট? 95%। ভুলও তো হয়ে যেতে পারে, সে অঙ্কটা তো তোমার কমন নাম আসতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে ভুল হয়ে গেল, তাহলে আমাদের হিসাব কিতাবটা ভুল হয়ে যাবে, তার সম্ভাবনা হচ্ছে কত পার্সেন্ট? 5%। এই হচ্ছে আস্থা সীমাটা আমাদের বাস্তবিক জীবনের সাথে যদি আমরা মিলাই ফেলতে চাই। আচ্ছা, এরপর আমি বলছিলাম কি, যে গড়ের আস্থা সীমা মানেই হচ্ছে জেড টেস্ট। গড়ের আস্থা সীমা মানেই হচ্ছে জেড টেস্ট, অর্থাৎ গড় নিয়ে কোনো কিছু বের করতে গেলেই আমাদের কোনটা আসতেছে? জেড টেস্ট। খুব মন দিয়ে শুনবে। কিন্তু কিছু কিছু সময় আমাদের জেড টেস্ট না হয়ে অন্য কোনো টেস্ট হয়, যেটা আমরা এখানে লিখেছি। দেখো, আগে লিখছিলাম জেড, এখন লিখছি কত? টি। টি আলফা ভাগ 2, অর্থাৎ এটা কোন সারণীর থেকে মানটা বের করব? টি সারণী, অর্থাৎ যেটাকে আমরা টি টেস্ট বলতেছি। তাহলে এখন আমাদের একটা কনফিউশন আমরা পড়ি, যে কখন জেড হবে আর কখন টি হবে, কখন জেড হবে আর কখন টি হবে। তো আগে অঙ্কটা শেষ করে আসি। আগে যেভাবে লিখছিলাম সেরকম কি লিখছি, এখন সেই একই অঙ্ক দিয়ে আমি কিন্তু শুধু তোমাদেরকে একটু বোঝার জন্য এই মানগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর ওই কোনো প্রতিষ্ঠান দেখো সবাই একটাই রয়ে গেছে, অথচ একটা অঙ্ক একবার এক দিকে চলে যাচ্ছে, সেটা বোঝার জন্য। তাহলে এখানে এক্স বার প্লাস মাইনাস টি আলফা ভাগ 2 লিখেছি, এস ভাগ আছে √n, অর্থাৎ এই মানটা এখন কোথা থেকে আসবে? টি টেবিলের থেকে। যাক, সেখান থেকে আমরা বের করেছি কিভাবে, এটা প্লাস মাইনাস করলে আসছে কত? 3.01। তাহলে একবার এটার সঙ্গে এটা প্লাস, আর একবার হচ্ছে কত? মাইনাস। একবার প্লাস করলে এটা হয়, মাইনাস করলে এটা হয়। তাহলে আমরা আগের মতো বলছি, কোন উক্ত প্রতিষ্ঠানের সকলের গড় এই 110 থেকে 107.89 থেকে 113.91 এর ভিতরে থাকবে সমগ্রকের সেই গড়টা, এর সম্ভাবনা 95%, আর বাইরে চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে কত? 5%। এর নাম আস্থা সীমা। তাহলে এখন আমাদের খুব কেয়ারফুলি দেখতে হবে যে কখন জেড টেস্ট হয় আর কখন টি টেস্ট হয়, কারণ ওই জিনিসটা সিলেক্ট করতে পারলে, নিজে ধরতে পারলে আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাওয়ার কথা। তাহলে আগের মতো লিখছি, কোন প্রতিষ্ঠানে আগে ছিল এখানে 50 জন, এখন সেখানে লিখেছি কতজন? 25 জন। আর সেই গড়ই রয়ে গেছে, গড় 110.9 রয়ে গেছে, পরিমিতি ব্যবধান 7.3 রয়ে গেছে। এখন কখন টি টেস্ট আসবে? মনে রাখবে, সব সময় বলেছি জেড টেস্ট, কিন্তু কখনো কখনো আমাদের নমুনার সংখ্যাটা, ছোট এনটা অতি ছোট হয়ে যায়, মানে অনেক ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কোনটা আসবে? টি টেস্ট। তাহলে টি টেস্ট আসতে গেলে আমাদের দুটো শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1, নমুনা থাকতে হবে 30-এর থেকে কম, আর একটা হচ্ছে ওই নমুনার পরিমিতি ব্যবধান এস দেওয়া থাকতে হবে। আমরা পরীক্ষার হলে একেবারে এটা স্লিপ অফ মিস্টেক একটা ভুল করে রাখি সবসময়ের জন্য, যে টি টেস্ট কখন হবে
আমরা বলতেছি টি টেস্টের জন্য আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, n 30-এর থেকে কম, আর এস অর্থাৎ নমুনার পরিমিতি ব্যবধান। আমরা সবাই জানি যে এই জিনিসটা একটু খেয়াল করবা, এটা এই বড় এন মানে হচ্ছে সমগ্রক, আর এই ছোট এন মানে হচ্ছে কি আমাদের নমুনা। আচ্ছা, এইবার হচ্ছে গড় লিখছি আমরা, তারপর হচ্ছে কি পরিমিতি ব্যবধান লিখছি। এই নমুনার থেকে যে গড়টা বের হয় সেটা হচ্ছে এক্স বার, আর তার যে পরিমিতি ব্যবধান সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর এই সমগ্রকের থেকে যে গড় আসে সেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, আর পরিমিতি ব্যবধানটাকে সিগমা দিয়ে। এটা খুব খেয়াল করি, এটা আমাদের অনেক সময় আমাদের ভুলাই ফেলি আমরা। তাহলে টি টেস্টের জন্য দুটো শর্ত, n 30-এর থেকে কম, আর হচ্ছে নমুনার পরিমিতি ব্যবধান এস দেওয়া থাকবে। তাইলে আমাদের n 25 দেওয়া রয়েছে, তাহলে আমাদের কিন্তু টি টেস্টে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ জেড এর থেকে বের হয়ে টিতে চলে যেতে পারে। এইবার আমাদের খেয়াল করে দেখতে হবে এই পরিমিতি ব্যবধানটা কার, এই পরিমিতি ব্যবধানটা কার, এটা কি নমুনার নাকি সমগ্রকের। খেয়াল করে দেখো, কোনো প্রতিষ্ঠান থেকে 25 জনকে নির্বাচন করা হয়েছে এবং তাদের গড় হচ্ছে 110.9, অর্থাৎ এই 25 জনের গড় 110.9 এবং পরিমিতি ব্যবধান 7.3। অবশ্যই এই 7.3 পরিমিতি ব্যবধান হচ্ছে কার, 25-এর। এই পরিমিতি ব্যবধানটা হচ্ছে 7.3 হচ্ছে কার, এই 25 জনের, অর্থাৎ নমুনারই গড় আর তারই পরিমিতি ব্যবধান। তাহলে এইবার এটা সিম্বল হয়ে গেছে কিন্তু এস। তাহলে দুটো শর্তই পূরণ করেছে, একটা হচ্ছে কি 30-এর থেকে কম আর নমুনার পরিমিতি ব্যবধান। সেক্ষেত্রে আমার কিন্তু টি টেস্ট চলে আসছে। ঠিক আছে, টি টেস্টের ক্ষেত্রে কি লাগে, আমাদের একটা বাড়তি একটা মান বের করতে গেলে টেবিল থেকে, টি টেস্টের যে টেবিল থেকে ভি বের করতে হয়। ভি মান হচ্ছে n-1, খুব সহজ কথাই। আর ভি সমান হচ্ছে কত, তাহলে n-1 25 থেকে একবার দিলে হচ্ছে 24, যেটা অলরেডি হয়তো জানো। আমি ধরে নিচ্ছি হয়তো তোমাদের সাথে, যেহেতু আমাদের ফেস টু ফেস ক্লাস না, আমি ধরে নিচ্ছি জানো। যদি না যায় সেটা নিয়ে আমরা পরে আরেকটা আলোচনা করব কিভাবে মান বের করতে হয়। তাইলে এটা আমাদের হয়ে গেছে কোনটা, টি টেস্ট দিয়ে আমরা অঙ্কটা করছি, শেষ হয়ে গেছে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই অঙ্কটা তোমাকে পরীক্ষার হলে যদি দেয়, প্রতিষ্ঠান থেকে 25 জনকে নির্বাচন করা হলো যাদের গড় এত এবং এই পরিমিতি ব্যবধান 7.3, এখানে লেখা থাকতে পারে সকলের পরিমিতি ব্যবধান 7.3। মনে রাখবে, তখন সকলের পরিমিতি ব্যবধান মানে কিন্তু 25 জনের না, নমুনার না, তখন কিন্তু এটা হয়ে যাবে কার, সমগ্রকের। অর্থাৎ এখানে সিম্বলটা হয়ে যাবে কোনটা, সিগমা। তাহলে এখানেও কিন্তু বসবে তখন কি, এখানে হয়ে যাবে কোনটা, সিগমা। তখন কিন্তু আর টি টেস্টের যে দুটো শর্ত সেটা কিন্তু পূরণ হচ্ছে না। নমুনা 30-এর থেকে কম আছে কিন্তু পরিমিতি ব্যবধান দেওয়া থাকছে কত, কার দেওয়া থাকবে, তখন কিন্তু হয়ে যাবে কি, সমগ্রকের। তখন কিন্তু এটা চলে যাবে কোন টেস্ট, জেড টেস্ট। সুতরাং এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখবে যে আমাদের টি টেস্ট আর হচ্ছে কি জেড টেস্টের ভিতরে কোন টেস্টে আমরা কোন নৌকায় উঠছি। কেয়ারফুলি অ্যাট ফার্স্ট হচ্ছে এই নমুনাটা যদি 30-এর থেকে বেশি হয়ে যায় তাহলে জেড টেস্ট হবে, এই নিয়ে তোমাদের কোনো কথা নেই। যখনই 30-এর থেকে কম হয়েছে তখন আমাদের একটা কনফিউশন আসতে পারে যে এটা কি জেড টেস্ট থাকবে, টি টেস্ট থাকবে। তখন তোমার কাজ হচ্ছে ভালো করে দেখায় পরিমিতি ব্যবধানটা কার। প্রথম যখন অঙ্ক শুরু করছিলাম তখন ছিল শুধু পরিমিতি ব্যবধান, অর্থাৎ এস, এই পরিমিতি ব্যবধান ছিল 25 জনের। এখন সকলের লিখে দিছি, তাহলে এটা হয়ে গেছে কিন্তু ওই প্রতিষ্ঠানের সবাই, তখন সিগমা। তখন কিন্তু শুধু নমুনা 30-এর থেকে কম, তখন কিন্তু আর টি টেস্ট হবে না। তখন প্লিজ এই যে সিগমা, এটা সিগমা, এখানে তখন হয়ে যাবে কোনটা, জেড টেস্ট। সুতরাং আমরা আবার ফিরে আসছি, এই অঙ্কটা ছিল আমাদের টি টেস্টের অঙ্ক, অর্থাৎ তখন এখানে সমগ্রক লেখা নেই, সকলের পরিমিতি ব্যবধান, এটা সিম্বল হবে কত, এস, এটাও হলো এস। দুটো শর্ত পূরণ করছে, নমুনা 30-এর থেকে কম আর নমুনার পরিমিতি ব্যবধান এস, অর্থাৎ টি টেস্ট দিয়ে মান বের করে আমরা আস্থা সীমাটা তৈরি করছি। তাহলে টি টেস্ট কখন আসবে এটা মনে রাখার একটা সহজ পথ হচ্ছে কি বললাম, 30-এর থেকে কম হবে নমুনা আর হচ্ছে নমুনার পরিমিতি ব্যবধান। আর আমার অভিজ্ঞতা লব্ধ আর একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে টি টেস্ট যখন হবে তখন
সমগ্রক সম্পর্কে ওই প্রতিষ্ঠানের সবাই সমগ্রক সম্পর্কে কোনো ইনফরমেশন কখনো বলা থাকে না, তখন সেটা চলে যায় কোন টেস্টে? টি টেস্টে। বাদ বাকি সব ক্ষেত্রে কি হবে? জেড টেস্টে। সুতরাং এই 3টে ক্লাস যদি তুমি মনে রাখতে পারো তাহলে গড়ের আস্থা সীমায় আর কোনো সমস্যা তোমার হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।